যদি শেষ পর্যন্ত যায় তাহলে সেটাকে বলবো ফরওয়ার্ড প্ল্যানিং। আর ব্যাকওয়ার্ড প্ল্যানিং, এখানে একটা যে টার্ম বলা আছে ব্যাকওয়ার্ড প্ল্যানিং। এই ব্যাকওয়ার্ড প্ল্যানিং হচ্ছে গিয়ে যতদিন পর্যন্ত এই কাজগুলো ফরওয়ার্ড প্ল্যানিং এ লাগবে, কাজ কমপ্লিট হতে ব্যাকওয়ার্ড প্ল্যানিং এ ঠিক ততদিনই লাগবে। অর্থাৎ একটা কাজ, একটা প্ল্যান শুরু হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যতদিন সময় লাগবে, তো ওই কাজটা যদি আমরা পিছন থেকে হিসাব করে যাই, মানে তাহলে পিছন থেকে সেই হিসাব করে যদি সামনে একবারে শুরু কাজে আসি তাহলে সেম কাজটাও লাগবে। এটা হয়তো কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে এরকম ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা ওভাবে মেলানো যায় না, কিন্তু অনেক প্রজেক্টের ক্ষেত্রে এটা মেলানো সম্ভব আর কি। তো ফরওয়ার্ড প্ল্যানিংটা বলতে কি বোঝাচ্ছে? ইন দিস মেথড দ্য প্ল্যানার স্টার্টস ফ্রম ইনিশিয়াল ইভেন্টস, build up event and activities logically sequentially until the end event is reached। যেটা বলছিলাম, ইনিশিয়াল ইভেন্ট থেকে এন্ড ইভেন্ট পর্যন্ত প্ল্যানটা সাজানো থাকে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড প্ল্যানিংটা কি দেখি? ব্যাকওয়ার্ড প্ল্যানিং হচ্ছে প্ল্যানার স্টার্টস উইথ দ্য এন্ড ইভেন্ট। প্ল্যানার মানে এন্ড ইভেন্টটা দিয়ে প্রথম শুরু করবে, and arranges the events and activities until the initial event is reached। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্ল্যানিং। কম্বাইন্ড প্ল্যানিংটা হচ্ছে গিয়ে practice both forward and backward planning is followed। At any stage the planner may need traverse the network back and forth several times it is found by satisfactory। আচ্ছা, বলতে থেকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যদি দুইটা একসাথে শুরু করা যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাক্টরি বলতেছে। তারপরে স্টেপস ইন ডেভেলপমেন্ট অফ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি স্টেপস থাকতে হবে? প্রথম হচ্ছে এক্সাক্ট প্ল্যান ব্রেকডাউন, আইডেন্টিফাই দ্য লিস্টেড অ্যাক্টিভিটিস এন্ড ইভেন্টস, সিকোয়েন্সিং অ্যাক্টিভিটিস উইথ ডেট, সিকোয়েন্সিং হচ্ছে ডেটের সাথে রিলেটেড। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, প্রিডিসিশন এন্ড সাকসেস রিলেশনশিপ ইন ইভেন্টস, ড্রয়িংটা রেডি করা। তারপর হচ্ছে গিয়ে চেক নেটওয়ার্ক ডায়াগ্রাম ইন রেসপেক্টস, ওই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কে একটু পরে বলবো। নেটওয়ার্ক ডায়াগ্রাম টু এলিমিনেট এরর্স, এই যে পরে দিয়ে অনেক কিছু বাদ কাটছাট দিয়ে আবার নতুন করে ড্রয়িং করে সব, সেটা হচ্ছে রিড্র। নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন, ইভেন্টস আইডেন্টিফিকেশন, ইভেন্টস ফর আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখানে বলছে মোডস অফ নেটওয়ার্ক কনস্ট্রাকশন, দুইটা মোডের কথা বলা আছে, একটা হচ্ছে ইভেন্ট ওরিয়েন্টেড মোড, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। ইভেন্ট ওরিয়েন্টেড বলতেছে পার্ট, আর এটাকে বলতেছে সিপিএম। পার্টের পুরো নামটা কি? পার্ট ইউজার্স প্রিপেয়ার ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রাম, এমফাসাইজ ইজ প্লেসড অন দ্য ইভেন্টস অফ দ্য প্রজেক্ট। পার্টের পুরো নাম হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক বা প্ল্যান। এখানে অনেকে এটা প্রোগ্রাম না বলে প্ল্যান ইভ্যালুয়েশন এটা বলে, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ঠিক আছে, তো এখানে বলা আছে কি, একটু জুম করলে হয়তো দেখতে পাবেন আপনারা। প্রথমে এখানে মেশিনারি ইনস্টল করার ব্যাপারে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বলা আছে কি রিমুভ এক্সিস্টিং মেশিন। প্রথম কাজটা হচ্ছে আমাদের এক্সিস্টিং মেশিনটা রিমুভ করা, ডিসপোজ অফ এক্সিস্টিং মেশিন। তারপর হচ্ছে গিয়ে এর হচ্ছে ইনস্টল পাওয়ার সাপ্লাই, বলা আছে কি কানেক্ট টু পাওয়ার এন্ড টেস্ট। তারপর আছে কি অ্যাওয়েট ডেলিভারি অফ লেথ মানে হচ্ছে গিয়ে দেখেন লেথ বলতে গিয়ে কি হচ্ছে, লেথ হচ্ছে গিয়ে লেথ না, এটা আচ্ছা লেথ কথাটা বাদ দেন, আপনারা এটা বলেন যে এটা চিন্তা করলেন যে অ্যাওয়েট ডেলিভারি টাইম, ডেলিভারি ডেট, এটা কি করতে হবে? ইনস্টল ডেট, ইনস্টল টাইম। ঠিক আছে, তো তিনটা কাজ একসাথে চালানো যায়। একটা হচ্ছে এটা 1 থেকে 4, আরেকটা 1 থেকে 3, তিনটা কাজ কিন্তু একসাথে চালানো যায়। তারপর হচ্ছে গিয়ে 1 থেকে 2 শেষ হওয়ার পর 2 থেকে 6 একসাথে শেষ করা যায়, আবার 3 থেকে 4 শেষ হওয়ার পর 4, 5, 6 একসাথে চালানো যায়। এটা হচ্ছে গিয়ে পার্টের ক্ষেত্রে। আর অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রাম যেটা হচ্ছে সিপিএম বলে, ক্রিটিক্যাল পথ মেথড। ক্রিটিক্যাল পথ মেথড প্রজেক্ট স্টার্টেড, বলতেছে কি প্রজেক্ট স্টার্টেড, তারপর হচ্ছে এক্সিস্টিং মেশিন রিমুভড, এরপর হচ্ছে গিয়ে মেশিনারি ডিসপোজড, তারপর হচ্ছে টেস্টেড, মেশিন টেস্টেড, তারপর হচ্ছে পাওয়ার ইনস্টল কানেক্টেড টু দা পাওয়ার, মেশিন টেস্টেড। এরপর হচ্ছে গিয়ে
obtained এটা বলতেছে obtained যেটা এখানে ছিল লেথ obtained লেথ ইনস্টল, ঠিক আছে। এই লেথ জিনিসটা কি অ্যাকচুয়ালি আমার কাছে ক্লিয়ার না, কিন্তু তারপর আমি বলি এটা মেশিনটা বোঝাচ্ছে। প্রথমে পার্ট দিয়ে শুরু করে। পার্ট স্ট্যান্ড ফর প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক এন্ড অ্যাপ্লাইড টু এনি ফিল্ড রিগার্ডিং প্ল্যান কন্ট্রোল এন্ড ইন্টিগ্রেটেড ওয়ার্ক। ম্যানেজারিয়াল টুল হিসেবে ব্যবহার করা যায়, ডিফাইনিং এ প্রজেক্ট and coordinating various operations involved in it. Direction হচ্ছে গিয়ে what must be done to successfully accomplish the object and of the project. Profile that aids the decision make. A way synchronizing various parts overall job. Technique বলা আছে কি that present statistical information method। আচ্ছা এগুলো তো টার্মস এন্ড কন্ডিশন, আমরা এগুলো না দেখে আমরা এখানে চলে আসি। টাইম এস্টিমেটস এর ব্যাপারটা দেখি। পার্টের ক্ষেত্রে টাইম ইজ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট ইন পার্ট সিস্টেম, ঠিক আছে। পার্ট দেয়ার থ্রি কাইন্ডস অফ এস্টিমেটস, হচ্ছে কি অপটিমিস্টিক টাইম এস্টিমেট, পেসিমিস্টিক টাইম এস্টিমেট, মোস্ট লাইকলি টাইম এস্টিমেট। অপটিমিস্টিক টাইম এস্টিমেটটা কি, দিস ইজ দ্য শর্টেস্ট পসিবল টাইম, অর্থাৎ কোনো একটা হ্যাঁ প্ল্যান কমপ্লিট হওয়ার সবচেয়ে শর্টেস্ট পসিবল টাইম হচ্ছে গিয়ে অপটিমিস্টিক টাইম, এবং এটার জন্য সবকিছু আমাদের অনুকূলে থাকতে হবে, সবকিছু টাইমলি কমপ্লিট হতে হবে। পেসিমিস্টিক টাইমটা কি, মানে ইট ইজ দ্য বেস্ট গেস দ্যাট ম্যাক্সিমাম টাইম, অর্থাৎ বিভিন্ন ধরনের অবস্টাকেল উপেক্ষা করে আমাদের যে টাইমটা অবশ্যই কনসিডার করে যে টাইমটা লাগতে পারে সেটা হচ্ছে পেসিমিস্টিক টাইম, সেটাকে টিপি দ্বারা ডিনোট করা হয়। আর মোস্ট লাইকলি টাইম, মোস্ট লাইকলি টাইম মানে যেটা অ্যাকচুয়ালি ফুল টাইম, দ্য মোস্ট লাইকলি টাইম ইজ দ্য মোস্ট প্রবাবল টাইম that represents the time activity it most often requires if normal condition prevail, যেটা হচ্ছে নরমাল মানে নরমালি আমরা সাধারণত ফেস করি। আচ্ছা মোস্ট লাইকলি টাইম সম্পর্কে দেখলাম, যেটা হচ্ছে নরমালি কন্ডিশন ফিল্ডে প্রিভেল করে। তারপর হচ্ছে গিয়ে এখানে 4 নম্বরের ছবি তোলানো হয় না কেন? আচ্ছা আচ্ছা এখানে যদি আমরা দেখি যে এই পেজে আসলাম আবার, এখানে সিপিএম এর একটা আইডিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে কি সিপিএম হচ্ছে গিয়ে ইউজার্স প্রিপেয়ার অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রাম। এটা হচ্ছে ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রাম, এটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রাম। Emphasis on is placed on that activities of the project. Emphasis is placed on the events of the project. তো পার্ট ভার্সেস সিপিএম এর যদি ডিফারেন্সটা আসে, তাহলে যদি এই দুইটা লাইন লিখে দেওয়া যায় তাহলে চলবে। আর হচ্ছে গিয়ে দুইটার অ্যাক্রোনিম কি, মানে হচ্ছে গিয়ে দুইটা ভেঙে কি লেখা যায় সেটাও লিখে দিলে একটা পার্থক্য হবে, ঠিক আছে, যদি আসে আর কি, মানে সিপিএম আর পার্টের মধ্যে পার্থক্য কি। এখানে দেখি average time taken, বলছে কি the average time taken for the completion of an activity is the expected time t. In computing the expected time, a weightage of 1 is given to the optimistic time to, weightage of 4 is most likely tf। আচ্ছা এটা লাগবে না, এটা হচ্ছে গিয়ে মানে কোনটা কত গুণ হিসাব করা, এটা ফর্মুলা দেখলে বোঝা যায়। যেমন এভারেজ টাইম টি হিসাব করতে গেলে বলছে কি এভারেজ টাইমটা কি টি নট 4 টিএল প্লাস টিপি। টি নট টিএল আর টিপি কে আমরা দেখছি, টিএল ছিল এখানে কি এই যে মোস্ট লাইকলি টাইম, এটা হচ্ছে টিএল, ঠিক আছে, এই যে এখানে আছে। মোস্ট পেসিমিস্টিক টাইম টিপি, আর হচ্ছে অপটিমিস্টিক টাইম টি নট। তো টি নট এভারেজ টাইম হিসাব করতে গেলে আমাদের এই ফর্মুলাটা লাগবে, টি ইজ ইকুয়াল টু টি নট প্লাস 4 টিএল প্লাস টিপি ডিভাইড বাই 6। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে কি এটা থেকে কতটুকু ডেভিয়েট হচ্ছে সেটাই। এটা বলতেছে কি টিপি মাইনাস টি নট ডিভাইড বাই 6 সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আর ভেরিয়েন্সটা কি, ভেরিয়েন্সটা হচ্ছে কি
এটার বর্গ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা আছে কি ফর এ পার্টিকুলার অ্যাক্টিভিটি অফ এ প্রজেক্ট টাইম এস্টিমেটস রিসিভড ফ্রম টু ইঞ্জিনিয়ার্স এক্স এন্ড ওয়াই আর as follows. ইঞ্জিনিয়ার এক্স বলতেছে টাইম অপটিমিস্টিক টাইম লাগবে ওর 4, মোস্ট লাইকলি হচ্ছে 6, পেসিমিস্টিক হচ্ছে 8। ওয়াই বলতেছে কি অপটিমিস্টিক টাইম হচ্ছে 3, মোস্ট লাইকলি হচ্ছে 5, পেসিমিস্টিক টাইম হচ্ছে 8। তো এখানে বলছে কি এক্স পার্টিকুলার টাইম এস্টিমেটস রিসিভড ফ্রম, আচ্ছা, স্টার্ট হু ইজ মোর সার্টেন অ্যাবাউট দ্য কমপ্লিশন অফ এ জব। সার্টেন মানে হচ্ছে কি একুরেট টাইম যে হিসাব করতে পারছে, সেটা হচ্ছে কি আমাদের কমপ্লিশন। এই সার্টেন আর একুরেট বলতে আমাদের ভেরিয়েশন বুঝতে হবে আর কি, ভেরিয়েশনের হিসাবটা বের করতে হবে। ভেরিয়েশন হিসাব বললে তো আমরা এখানে এইটা দেয়া থাকবে না, টি নট কোনটা, টিপি টি কোনটা, টিপি এটা দেয়া থাকবে না, জাস্ট শুধু লেখা থাকবে টি অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। তো সলিউশন দেখি, ফর ইঞ্জিনিয়ার্স এক্স সিগমা এক্স স্কয়ার বের করতে হলে, ভেরিয়েন্স বের করতে হলে যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে হবে, টিপি মাইনাস টি নট ডিভাইড এক্স হোল স্কয়ার। এই ফর্মুলাতে আমাদের বসাতে হবে টিপি কোনটা এক্স এর জন্য 8 আর টি নট কোনটা 4, তো 8 মাইনাস 4/6, এটা থেকে আসছে 0.46। ইঞ্জিনিয়ার ওয়াই এর জন্য সিগমা ওয়াই স্কয়ার হচ্ছে গিয়ে টিপি হচ্ছে গিয়ে 8, টি নট হচ্ছে গিয়ে 3, তাহলে এখান থেকে পেলাম 0.69। যেটা বড়, যেটা ছোট হবে সেটা হবে এস্টিমেটস হ্যাভ মোর সার্টেনিটি, ঠিক আছে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড টাইম থেকে এভারেজ টাইম থেকে কম ভেরিয়েন্স হয়ে গেছে, মানে ডেভিয়েশন কম হয়েছে, সেটা বলতে আর কি। স্যার কিন্তু এটা এই দিয়ে বেশি ভেরিয়েশন আমরা দেওয়া স্যার কি বের করবো স্যার? কি বের হবে এটা দিয়ে? এখান থেকে যা শুধু, এখান থেকে যা শুধু বলছে কি কে একুরেটলি টাইমটা হিসাব করতে পারতেছে, এটাই মানে অপটিমিস্টিক। ও দুইজন ইঞ্জিনিয়ার বলতেছে কি একটা প্রজেক্ট হিসাব করতে গেলে অপটিমিস্টিক টাইম মানে হচ্ছে গিয়ে কোনো বাধা বিপত্তি না থাকলে 4 দিনে বা 4 মাসে। মোস্ট লাইকলি টাইম হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ফিল্ডে হতে পারে, মানে প্রজেক্ট টাইম সব আর কি, ধরনের বাধা বিপত্তি। প্রজেক্ট টাইম তাই না স্যার? হ্যাঁ, প্রজেক্ট টাইম মনে করেন 6 মাস। আর পেসিমিস্টিক টাইম হচ্ছে গিয়ে 8 মাস। 8 মাস মানে হচ্ছে একটু বেশি, মনে করেন অনেক। হম, অর্থাৎ অনেক বেশি কন্ডিশন ও কি করে গেছে, ওভারলুক করে গেছে। তো পেসিমিস্টিক বলতেছে 8 বেশি ডিফেন্সিভ আর কি, মনে করেন। আর ওয়াই হচ্ছে গিয়ে ও বলতেছে পেসিমিস্টিক টাইমটা ঠিক আছে, কিন্তু আমার মোস্ট লাইকলি আমি হলে 5 মাস সময় নিব। আচ্ছা ঠিক আছে, 5 মাস সময় নিলে এখন ইঞ্জিনিয়ার এক্স এর ক্ষেত্রে যে কে বেশি, মনে করেন প্রেডিকশন কার বেশি ভালো সেটাই আর কি। তো ফর ইঞ্জিনিয়ার এক্স এর জন্য দেখা যাচ্ছে 0.436 আর ও হচ্ছে কি 0.69, তার মানে ওর কি লাগতেছে, ভেরিয়েন্সটা বেশি দেখাচ্ছে আর কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার এক্স এর এস্টিমেশনটা ঠিক, এটা বলতেছে। এখন আমরা দেখবো এটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ওয়ে থাকতে পারে। তো মোস্ট এক্সপেক্টেড টাইম ক্যালকুলেশন করার দেখবো আমরা এখন। এটা কি সম্পূর্ণ কাজের? সম্পূর্ণ কাজের বলা যায়, বা কোনো সম্পূর্ণ কাজের হিসাব করা যায়। এগুলো হচ্ছে যদি আমরা ওভাবে কি রিলেট করতে পারতাম তাহলে বোঝা যেত আর কি। কিন্তু এখানে সেরকম কোনো প্রজেক্টের বিবরণ দেয় নাই, বলা আছে শুধু দ্য নেটওয়ার্ক অফ সার্টেন প্রজেক্ট, যেমন একটা প্রজেক্ট স্ট্রং ফলোইং ফিগার ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম অফ দ্য হুইচ পথ ইজ ক্রিটিক্যাল। বলছি কোন, অর্থাৎ এখানে মনে করেন অনেকগুলো একটা একটা অ্যাক্টিভিটির কতগুলো ওয়ে হতে পারে, 1 থেকে 2, প্রথমে 2 থেকে 7, তারপর হচ্ছে গিয়ে 7 থেকে 8 গেলে অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে যায়। আবার কেউ একজন 1 থেকে 3 নিয়ে গিয়ে 3, 6, 8 হয়ে প্রজেক্ট কমপ্লিট করতে পারে। আবার কেউ 1, 4, 6, 5, 6, 8 8 আসলে কমপ্লিট। সো তোমার সবার টার্গেট হচ্ছে 1 থেকে 8 পৌঁছানো। তো কে বেশি বলছে এখানে ক্রিটিক্যাল পথটা ফাইন্ড আউট করতে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে কতগুলো টাইম ম্যানেজ ইয়া দেওয়া আছে এখানে, মানে অপটিমিস্টিক, এই যে এখানে বলা আছে কি মনে করেন তিনটা তিনটা ডাটা দেওয়া আছে, তিনটা তিনটা করে 1 থেকে 2 গেলে এই ইভেন্টটাতে 3 ধরনের ডাটা দেওয়া আছে। একটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম, প্রথমটা হচ্ছে কি
প্রথমটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম, তারপরটা মানে 6 যেটা সেটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম। আর বলা আছে লাইকলি, লাইকলি যেটা সেটা হচ্ছে গিয়ে 8, আর এখানে পেসিমিস্টিক যেটা সেটা হচ্ছে 11। আবার 7 থেকে 2 থেকে 7 এ যাইতে 8, 10, 12। প্রথমটা হচ্ছে কি এরকম আর্লিয়েস্ট, সেকেন্ডটা হচ্ছে মোস্ট লাইকলি, থার্ডটা হচ্ছে কি পেসিমিস্টিক। 1, 2, 7 হয়ে আবার যদি 8 এ আসি, ঠিক তেমনি 7 থেকে 8 এ গেলে 3 ধরনের, প্রতিটা 3টা করে আছে। তো পথ এ তে এ হচ্ছে গিয়ে 1, 2, 7, 8, এই যে 1, 2, 7, 8। পথ বি হচ্ছে গিয়ে 1, 2, কয়টা ওয়ে হতে পারে, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, এরকম একটা ওয়ে হতে পারে। তারপর এরকম একটা ওয়ে হতে পারে, এদিকে এসে আবার এদিকে হতে পারে। টোটাল 4টা পথ হতে পারে। 4টা পথেরই এক্সপেক্টেড টাইম বের করতে হবে। এটা কি, এটা কত কত, 1, 2, 6, 8। এই যে 1, 2, 6, 8। পরেরটা হচ্ছে কি 1, 3, 6, 8, 1, 3, 6, 8, স্যার এইগুলা 1, কি গ্রাফটাতে স্যার 4, আমরা কি দেখতে পাচ্ছি স্যার? যে 1 থেকে 3 এ গেল, 2 এ গেল, 4 এ গেল, তার মানে কি স্যার আমি কাজটা 1 থেকে শুরু করলাম, তারপর 2 এ গেলাম, 2 নাম্বার কাজটা শুরু করলাম, 1 শেষ করি এরকম? দেখেন এই মনে করেন আপনার অরিজিন হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে এটা। আপনি মনে করেন কোথা থেকে যাবেন, মনে করেন চকবাজার থেকে নিউ মার্কেট যাবেন, ঠিক আছে? জি স্যার। চকবাজার থেকে নিউ মার্কেট যাইতে গেলে কেউ আন্দরকিল্লা হয়ে যেতে পারে, কেউ আবার কি হয়ে যেতে পারে, এই যে মনে করেন স্টেডিয়াম দিয়ে ঘুরে যেতে পারে, আবার কেউ মনে করেন ওই জি সিমন লালখান বাজার দিয়ে ঘুরে যেতে পারে, আগ্রাবাদ দিয়ে ঘুরে। জি স্যার। তো কে কোনটা ফলো করবে সেটা তার ব্যাপার। জি স্যার। টোটাল কথা হচ্ছে কি, আমার এখানে মনে করেন চকবাজার হলে এখানে যদি নিউ মার্কেট হয়, তাহলে মনে করেন এখানে 4টা ওয়ে আছে, ঠিক আছে? ওকে, মনে করেন আপনার প্ল্যানটা হচ্ছে কি চকবাজার থেকে নিউ মার্কেট যাওয়া। তো এখন এখানে 4টা ওয়েতে বলছে কি এক্সপেক্টেড টাইমটা হিসাব করার জন্য। ওকে, এই এক্সপেক্টেড টাইমের মধ্যে আমাদের কমেন্ট করতে হবে কোনটা বেশি ক্রিটিক্যাল, কোনটাতে টাইম বেশি লাগতেছে, সেটা হবে ক্রিটিক্যাল পথ। বুঝা গেছে মোহন ভাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার দেখেন তাহলে তাহলে এ বি সি ডি, ডি হলে এখান থেকে এসে এদিকে 1, 4, 5, 6, 8 দেখলাম। এটা অপটিমিস্টিক টাইমটা কোথা থেকে আসবে? অপটিমিস্টিক টাইমটা আসবে, প্রথমটা হচ্ছে কি অপটিমিস্টিক টাইম, মানে প্রথম এই যে প্রথম যে ভ্যালু গুলা দেওয়া আছে প্রত্যেকটা ইয়ের মধ্যে, মানে আর্লিয়েস্ট, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক টাইমের মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে অপটিমিস্টিক টাইমের ওগুলার। আচ্ছা, টাইম এস্টিমেট দেওয়া আছে 3 ধরনের টাইম এস্টিমেটের। প্রথমটার গুলো যোগফল হচ্ছে কি অপটিমিস্টিক টাইম। মনে করেন 1, 2, 7, 8 এর এখানে এটার প্রথম 3টা টাইম এস্টিমেট কি? প্রথম 3টা টাইম এস্টিমেট হচ্ছে, প্রথমগুলো হচ্ছে 6, 8, কত, 6, 8, 5। তো 6, 8 এ 14, 14 এর 5 হচ্ছে 19। অপটিমিস্টিক টাইমটা পাওয়া গেল প্রথমটার জন্য। তারপর হচ্ছে গিয়ে এরপর হচ্ছে 8, মাঝখানেরটা 10, 10 এ 8 এ 18, 18 এ 8 এ 26। মোস্ট লাইকলি টাইমটা পাওয়া গেল যোগ করে। 11, 11 এ 12, 23, 23 এ 12, 35। পেসিমিস্টিক টাইমটা পাওয়া গেল যোগ করে। এরপর হচ্ছে আমরা এস্টিমেটেড এক্সপেক্টেড স্যার টাইমটা এক হিসাব নম্বর করবো, এই 3টা যোগ স্যার করে পার্ট এভারেজ এ করলে হবে। 1 2 7 8 1 2 7 8 স্যার 18 হয় না? স্যার 18 হয়তো স্যার, এটা 18 হয় স্যার। না না, ওরকম না। এখানে তাহলে টাইম এস্টিমেট দেওয়া আছে না, 6, 8, 11, 6, 8, 11, ঠিক আছে? আবার দেওয়া আছে কি 8, 10, 12, ওইটা স্যার, ওইটা জি 8, স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছি নিচে স্যার। এটা না, 1, উপরের 2, হিসাবটা, 7, এটা 8, হচ্ছে উপরের হিসাবটা। বুঝছি স্যার। 5, 8, 12। তো এখানে 6, 8, 6, 14, 14 এর 5, 19, ঠিক আছে? এটা হচ্ছে অপটিমিস্টিক টাইম। জি স্যার। 10 এ 18, 18 এ 26 হচ্ছে গিয়ে মোস্ট লাইকলি। তারপর হচ্ছে গিয়ে 11, 12, 23, 23 এ 12, 35, 35 হচ্ছে গিয়ে পেসিমিস্টিক টাইম। এই যে পেসিমিস্টিক টাইম। তাহলে 26টা কিভাবে আসলো স্যার? তো এই তিনটে দেখো না, এইসব এগুলো সবগুলো যোগ করতে হবে আর কি। 28 16 আর 10 26। তুমি হিসাবটা দেখো, ওই টাইম এস্টিমেশন দেওয়া আছে যেগুলোর 6, 8, হুম
তারপর 5 এগুলো যোগ করছি আর কি। প্রথম তিনটা আচ্ছা অপটিমিস্টিক প্রথম টাইম প্রথম যোগ করছি। প্রথমত একটা একটা। হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ডের গুলা, তারপর হচ্ছে থার্ডের গুলা। মানে প্রথমে 6 8 11, 6 8 5, তারপর হচ্ছে 8 10 8, তারপর হচ্ছে গিয়ে 11 12, এই যে 12, তারপর 12। তো ঠিক তেমন এইটা তিনটা অ্যাভারেজ করলে আবার 26.33 না আসলেও যেটা ক্যালকুলেটর করে আসে সেটা লিখতে হবে। এখানে একটু ডেটা ভুল দেওয়া আছে, ক্যালকুলেশন ভুল দেওয়া আছে মনে হয়। তারপর আবার এক বি, পদ বি এর ক্ষেত্রে 1 2 6 8, 1 2 6 8। তো এখানে দেখি প্রথমে দেওয়া আছে 1 থেকে 2 তে গেলে 6 8 11, 2 থেকে 8 এ আসলে 4 8 14, তারপর হচ্ছে কি 7 8 থেকে 10 এ গেলে 7 10 15, 6 4 10 10 4 17, এগুলো যোগ করলাম। 8 8 16, 8 8 16, 16 10 18, তারপর হচ্ছে কি 11 24 14 25, তারপর হচ্ছে 40 25 15 40। তো আমরা এইভাবে অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম, পেসিমিস্টিক টাইম পেলাম। তিনটা এভারেজ করলে এটা পাবো। ঠিক তেমনি এ বি সি ডি বের করার পর তিনটার এক্সপেক্টেড টাইম বের করার পর দেখতে হবে কোনটা বেশি টাইম লাগতেছে। 28.33, তাহলে পথ ডি 1468, এটা হবে আমার ক্রিটিক্যাল পথ। কি পথ? ঠিক আছে, যেটা স্যার বেশি টাইম লাগবে আমরা ক্রিটিক্যাল পথ, ওইটা কাউন্ট করব, তাই না স্যার? যেটা বেশি টাইম লাগবে ওইটা ওইটা ক্রিটিক্যাল কাউন্ট পথ করব। হিসেবে দেখতে হবে আর কি। ওইটাই ওইটাই স্যার এই বেশি অ্যান্সার টাইমটাই এখানে। কাউন্ট, স্যার এরপর বেশি আর কোনো টাইমটাই কিছু কাউন্ট না, করব এরপর না হচ্ছে স্যার? কি বেশি টাইমটাই কাউন্ট করবো এখানে। জি স্যার। বুঝা গেছে? হুম। যদি এখানে 28 যদি দুইটা হয়ে থাকে, যেমন একটা ম্যাথ আছে এরপরে হয়তো দুইবার, হয়তো এই ম্যাথটা আমি এখানে দিই নাই, একই সেম ম্যাথ, অ্যান্সার দুই এক্সপেক্টেড টাইম দুইটা সেম চলে আসে এখানে। হ্যাঁ আসছে। যদি এখানে সেম অ্যান্সার দুইবার চলে আসে, মনে করেন 27 27 বা 28 28 দুইবার চলে আসে, তাহলে দুইটা ক্রিটিক্যাল পথ। ঠিক আছে, দুইটা পথে ক্রিটিক্যাল হবে। এটা কি স্যার ক্রিটিক্যাল পাথ মেথড? ঠিক আছে? হ্যাঁ, ক্রিটিক্যাল পাথ মেথড এখানে মাত্র শুরু, আমি জাস্ট শুধু এই ইয়াগুলো দেখালাম আপনাদেরকে। ক্রিটিক্যাল পাথ মেথড এখানে এরপর আবার ওই যে টাইম ফ্লো ক্যালকুলেশন করতে হবে, মানে এরপর আবার পার্ট এই যে কি বলেন আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, লেটেস্ট অ্যালাবেল অকারেন্স, এগুলা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা নেক্সট দিন দেখাবো। ওকে স্যার। এরপর ম্যাথটা, এরপর একটা বড় বড় ম্যাথ থাকবে 10 12 মার্কের, ওইটা দেখাবো স্যার এক নেক্সট সেকেন্ড ক্লাস। স্যার, এখানে স্যার ক্রিটিক্যাল বলতে আমরা ডি পাথ ডিটাকে আমরা ক্রিটিক্যাল বুঝতেছি, তাই না স্যার? ক্রিটিক্যাল বলতে যেটা আপনার টাইম কনজিউমিং বেশি সেটাই বোঝাচ্ছে আর কি। মানে হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল প্রশ্ন চাচ্ছে, তাহলে আমরা বের করলাম হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, এক্সপেক্টেড টাইমটা যেটা সবচেয়ে বেশি আসছে ওই পাথটাই আমাদের ক্রিটিক্যাল, রাইট স্যার? ক্রিটিক্যাল পথ। জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।